সহকর্মী কমরেডরা, উপস্থিত ডিওয়াইএফআইয়ের প্রাক্তন রাজ্য সম্পাদক কমরেড আভাস রায়চৌধুরী, উপস্থিত কমরেডস এবং বন্ধুগণ, 57 বছর ধরে যুবশক্তি পত্রিকা তার পথ চলার কাজ শুরু করেছে, পথ চলছে। যখন 57 বছর আগে কোনো একদিন প্রথম সেই সময়ের নেতৃত্বরা এই পত্রিকার পথ চলার কথা ভেবেছিলেন, তখন একটা পত্রিকা যে মানুষের রুটি রুজির কথা বলবে, যে গণমাধ্যম হিসেবে সাধারণ মানুষের লড়াইয়ের কথা তুলে ধরবে, এই ভাবনা নিয়ে আমাদের সেই সময়কার পথ চলা শুরু হয়েছিল। এখানে উপস্থিত অজস্র কমরেডরা এবং এখানে যারা উপস্থিত হতে পারেননি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের কথা শুনছেন, তাদের নিরলস প্রচেষ্টা না থাকলে, তাদের ভালোবাসা না থাকলে, জান কবুল করার লড়াই না থাকলে যুবশক্তি পত্রিকা ওই 60-এর দশক থেকে 57 বছর ধরে এক টানা নিরবচ্ছিন্নভাবে পথ চলতে পারতো না। তার জন্যে লাল সেলাম প্রাপ্য আপনাদের, যে আপনারা না থাকলে যুবশক্তি পত্রিকা এতদিন স্রোতের বিপরীতে দাঁড়িয়ে তার লড়াইয়ের কথা, মানুষের রুটি রুজির কথা, যন্ত্রণার কথা, যুবদের যোগ্য চাকরির কথা এতদিন ধরে বলে যেতে পারতো না। পত্রিকা এখন আরও অনেক আছে, পত্রিকা এখন আরও অনেক আছে, যে পত্রিকায় আপনি নানান কথা জানতে পারবেন, যে পত্রিকার মাধ্যমে আপনি জানতে পারবেন যে পশ্চিমবাংলায় নাকি এখন ধর্ম, জাত এসব নিয়ে লড়াই মারামারিটাই আসল ইস্যু। কে কোন ধর্মের, কে কোন জাতের, এইটা নিয়েই নাকি আমাদের আসলে চর্চা করতে হবে। কিছু কিছু পত্রিকায় আপনি জানতে পারবেন যে আপনার এখানকার মাননীয় সাংসদ ঘোষণা করেছেন যে পশ্চিমবাংলাটা এখন যেরকম ফর্মে রয়েছে, যেরকম ভূগোলে রয়েছে, সেই রকম ভূগোলে থাকলে নাকি ঠিক উন্নয়নের কাজটা হচ্ছে না। কোনো পত্রিকা কি আমরা জানি না। এই কথা মাননীয় সাংসদকে জিজ্ঞেস করার চেষ্টা করেছেন যে আচ্ছা দাদা, তাহলে ভোটে লড়ার আগে যতগুলো বক্তৃতা করেছিলেন গোটা এলাকায়, একবারও তো এটা বলেননি যে বাংলার ভূগোলটা এটা থাকলে উন্নয়নের কাজ করতে পারবো না, ভূগোল বদলে তবে উন্নয়নের কাজ হবে? এই কথা কোনো মিডিয়া এই প্রশ্নটা করতে পেরেছিল কিনা আমরা জানি না। কিন্তু যুবশক্তি আপনাদের কাছে কথা দিতে পারে যে এই যুবশক্তি যতদিন ছাপবে, কালো অক্ষরগুলো যতদিন আমার মাথার মনে মগজে থাকবে, ততদিন অবধি যে কোনো স্বৈরাচারের বিরুদ্ধে, যে কোনো সন্ত্রাসের বিরুদ্ধে, যে কোনো মানুষভাগের রাজনীতির বিরুদ্ধে ও যত বড় রক্তচক্ষু হোক না কেন, যুবশক্তি তার প্রশ্নটা শির দ্বারা সোজা করে করতে পারবে, একটুও ঝুঁকে যাবে না। ধর্মজাতের কথা হচ্ছে, অতীতে আমরা আজকে সকালেই আলোচনা করছিলাম নিজেদের মধ্যে, এই যে এর আগে যখন এরকম কথা হয়েছে, এটা ভাগ করে দাও, ওটা ভাগ করে দাও, সেই সময় পাহাড়ে আমাদের কতজন কমরেড শহীদ হয়েছেন, নামের তালিকা দীর্ঘতর হয়েছে, 100 ছাড়িয়ে গিয়েছে। আচ্ছা, আমি সেই তালিকাটা দেখতে দেখতে ভাবছিলাম আপনাদেরকে 4-5টার বেশি নাম এখানে বলা যাবে না, সময় কম আছে। শহীদ হয়েছিলেন সেই সময় পাহাড়ের ওই অশান্তির দিনগুলোতে, আগুন ঝরা সময়ের মধ্যে শহীদ হয়েছিলেন রেখা তামাং, শহীদ হয়েছিলেন গোবিন্দ ঘিসিং, শহীদ হয়েছিলেন ওসমান আলী, তপন বিশ্বাস সহ 100-র বেশি কমরেড। কেউ কি এই কমরেডদেরকে শহীদ করার আগে, মানুষের ঐক্যকে দুটুকরো করার আগে, ওই নিথর শরীরটা ফেলে চলে যাওয়ার আগে, কেউ কি এই 4 জনের ধর্ম, জাত, খাবার, পোশাক জানতে চেয়েছিল? না। সন্ত্রাসবাদীরা আসলে কারুর ধর্ম, জাত, পোশাক দেখে কোনো কিছু হিসেব করে না। ওরা হিসেব করে ওদের লাভ হবে কিসে, আর সেই লাভ হওয়ার জন্যে রাজ্যসভায় দাঁড়িয়ে যে অনন্ত মহারাজ বলছেন যে আমার সাথে কথা হয়ে গিয়েছে, ওসব ভাগাভাগির ব্যাপার ঠিক আছে, সেই সাংসদের কাছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে গিয়ে ধন্যবাদ জানাতে হয় কোথায় কী সব আন্ডারস্ট্যান্ডিং ইত্যাদি ইত্যাদি হয়েছে বলে। ওই সৌজন্য সাক্ষাতের সময় আমার মুখ্যমন্ত্রী কিন্তু এই কথা বলতে পারেন না যে আপনার বাংলা ভাগের কথা বলা উচিত হয়নি, কারণ শিরদাঁড়াটা, নেতারা বলবেন, শিরদাঁড়াটা আসলে আরএসএসের কাছে বন্ধক রাখতে হয়েছে, কারণ ওই বন্ধকটা রাখতে না হলে বর্ষাকালে, সেলিমদা বলেন না যে বর্ষাকালে তো শীত ঘুম বলা যায় না, বর্ষাকালে ইডি সিবিআই যেভাবে ঘুমিয়ে পড়েছে, দুর্নীতির তদন্ত যেভাবে কার্যত বন্ধ হয়ে গিয়েছে, শীতের সময়ের মতো ওই ফ্রিজের মধ্যে ঢুকে গিয়েছে, সেই দুর্নীতিটাকে দূরে রাখতে গেলে এ রাজ্যের শাসককে আসলে তার মেরুদণ্ডটা, তার সোজা কথা সোজাভাবে বলার ক্ষমতাটা আরএসএসের কাছে বন্ধক রাখতে হবে। নেতৃত্ব বলবেন, কিন্তু এই যে এই ভাগাভাগির রাজনীতি ইত্যাদি আজকে নতুন না, সেদিনও ছিল, আজকেও ছিল। কিন্তু যে বিমল গুরুং ওই অল্প বয়স্ক পুলিশ অফিসারকে খুন করলেন দার্জিলিংয়ের ওইখানে,
সেই রাজ্যের পুলিশ মন্ত্রী, পুলিশ অফিসার খুন হয়ে গেলেন, সেই রাজ্যের পুলিশ মন্ত্রীর নিজের শহরে সেই বিমল গুরুং পুলিশি ঘেরাটোপে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করছেন। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী কোনোদিন কিছু বলেছেন? না, বলার প্রয়োজন বোধ করেননি। আচ্ছা, এই যে বিজেপির নেতারা এত কথা বলছেন, এই কমরেডদের অভিজ্ঞতা আছে, আমি ফেসবুক থেকে জেনেছি। শিলিগুড়ি থেকে ওই কোচবিহার আলিপুরদুয়ার যাওয়ার যে ন্যাশনাল হাইওয়েটা, সেটা নাকি ভয়ঙ্কর খারাপ অবস্থায় রয়েছে। আচ্ছা, একটা রাস্তা সারানোর জন্যে কি ওই সব রাজ্য ভাগের মতো জিগির তোলার প্রয়োজন পড়ে? না তো। আচ্ছা, ওই যে এইমসটা যে হলো না, যেখানে হওয়ার কথা ছিল, সেই এইমসটা চলে গেল অন্য জায়গায়। গোটা ওই যে কথা ওরা বলছেন আর কি, এটা ওখানে ভাগ করে দাও, ওটা ওখানে ভাগ করে দাও, ওই গোটা এলাকায় কেন্দ্রীয় সরকারের নিজের নিয়ন্ত্রণে থাকা একটুই হচ্ছে না। কারণ ওইটা যখনই তৈরি হওয়ার কথা হতে যাবে, তখনই ওখানে আবার চাকরির প্রসঙ্গ আসবে, স্বাস্থ্যের উন্নয়নের প্রসঙ্গ আসবে। ওই সব প্রসঙ্গ বিজেপি, তৃণমূল আমাদের কখনো বলতে দিতে চায় না। এই যে কতগুলো কথা রটে গেল না, এই যে কি ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে বাইরের লোক ঢুকে পড়ছে, ওখানে বাইরের লোক ঢুকে পড়ছে। সেন্সাস তো হয়নি, জনগণনা তো বন্ধ 2011 সালের পর থেকে। তাহলে কিসের ভিত্তিতে আসামের মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে মুর্শিদাবাদের বিজেপির সাংসদ এই কথা বলছেন? তার কোনো ভিত্তি নেই। বরঞ্চ 2011 সেন্সাস যদি আমরা ঠিক করে একটু নজর করে দেখি, তাহলে দেখতে পাবো যে সেন্সাসে আসলে যে কথাগুলো বলা আছে, যে তথ্য দেওয়া আছে বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাতি ইত্যাদি সম্পর্কে, সেই সেন্সাস আসলে বিজেপির নেতারা যা কথা বলছেন ডেমোগ্রাফি বদল নিয়ে, ধর্মভিত্তিক মানুষের বেড়ে যাওয়া কমে যাওয়া নিয়ে, আসলে সেগুলো মিথ্যে। শুধু মিথ্যে নয়, সেগুলো আসলে বাস্তবতার উল্টো দিকে দাঁড়িয়ে বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? কারণ এমন একটা বাজেট পেশ হয়েছে, যে বাজেটে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ কেন কোনো এলাকার কোনো মানুষের স্থায়ী চাকরির সুযোগ নেই। এমন একটা বাজেট পেশ হয়েছে যেখানে কোনো বেসরকারি কোম্পানি আমাকে আপনাকে ইন্টার্ন রাখবে কিনা সেটার ওপর ভিত্তি করে কেন্দ্রীয় সরকার ওই আম্বানি আদানিকে, বেসরকারি কোম্পানির মালিককে আরও লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেবে। এতদিন বাজেটে ওরা আদানি আম্বানিকে ট্যাক্স ছাড় দিত, আমাদের ওপর বাড়তি ট্যাক্স চাপাতো। এবার বলছে যদি কাউকে অ্যাপ্রেন্টিস হিসেবে নাও, কাউকে ইন্টার্ন হিসেবে নাও, তাহলেও তোমার যতটুকু টাকা দেওয়ার কথা ততটুকু মোদি দেবেন। কারণ এখন যে টাকা মোদি দেবেন কি দিদি দেবেন, নির্বাচনের সময় আবার সেই টাকা ইলেকটোরাল বন্ডের নামে ওদের কাছে ফিরবে। ফলে এই ভাগাভাগির রাজনীতির বিরুদ্ধে যদি কাউকে কথা বলে দাঁড়াতে হয়, সেটা ডিওয়াইএফআই ছাড়া আর কে দাঁড়াবে? যে এই ভাগাভাগির রাজনীতির বিরুদ্ধে, মানুষের রুটি রুজির বিরুদ্ধে, ফসলের ন্যায্য দাম পাওয়ার কথায়, মানুষের রুটি রুজির কথায়, বেকার ছেলেমেয়ের চাকরি পাওয়ার কথা যদি কাউকে রোজ প্রতিবাদ আকারে গণমাধ্যম হিসেবে মানুষের কাছে পৌঁছাতে হয়, সেটা অবশ্যই যুবশক্তিকে সেই জায়গায় পৌঁছাতে হবে। আমরাই তো অতীতে স্লোগান দিয়েছিলাম, আমার মাটি আমার মা, মৌলবাদের হবে না, আমার মাটি আমার মা, সন্ত্রাসবাদের হবে না। এবারও যখন আমার পেটের খাবারের যন্ত্রণাকে বাড়িয়ে দিয়ে, আমার ভবিষ্যতের চিন্তাকে বাড়িয়ে দিয়ে, আমার গোটা পরিবেশের চারপাশে মানুষ ভাগের রাজনীতির উস্কানি তৈরি করে দিয়ে এই শাসকরা আমাদের বিভাজিত করতে চাইছে, তার বিরুদ্ধে মানুষকে এক করার সংগ্রাম যুবশক্তির ওই সাদা পাতার কালো অক্ষরে এবং যুবশক্তি যারা পড়ছেন তাদের মননে, তাদের মগজে একসাথে জুড়ে হাতে হাত দিয়ে আমরা যে কোনো রকম অপচেষ্টা রুখে দেব, এই আশা ভরসা নিয়ে যুবশক্তি আগামী দিনে আরও বহু পথ অতিক্রম করবে এই প্রত্যয় নিয়ে। এবং এত সুন্দর একটা অনুষ্ঠান কর্মসূচি সংগঠিত করার জন্যে এই জেলার আপামর কমরেডদের অভিনন্দন, লাল সালাম জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। বিপ্লব দীর্ঘজীবী হোক। এখন বক্তব্য রাখবেন